আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোতে আমিও ভালো আছি। আজকে আমি এস্তোনিয়ার যে ভিজিট ভিসা আছে সে প্রসঙ্গে আলোচনা করব। অনেকেই এস্তোনিয়াতে ভিজিট ভিসায় আসতে চাচ্ছেন এবং এস্তোনিয়ার যে প্রসেসিংটা সে সম্বন্ধে এবং এস্তোনিয়াতে ভিজিট ভিসায় আসলে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং লিগেল হতে পারবেন কি না সে বিষয়ে কথা বলা যাক। সো মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করি আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। এস্তোনিয়া হচ্ছে ইউরোপের একটি সমৃদ্ধশালী দেশ। সেখানে যদি আপনারা এই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে ভিজিট ভিসায় আসতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা লিগেল হতে পারবেন না এবং ভিজিট ভিসায় আসলে আপনারা কাজ করতে পারবেন না। আর ভিজিট ভিসার প্রসেসিংটা একটু জটিল, কিন্তু ভিজিট ভিসার প্রসেসিংটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে এবং সঠিক এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করাইতে পারলে আপনার ভিজিট ভিসাটা 100% হয়ে যাবে। এবং ভিজিট ভিসার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না, এটা শর্ট টাইম ভিসা। সো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের জার্মানি এমবেসিতে ভিজিট ভিসার জন্য এই ফাইল সাবমিট করতে পারবেন এবং এমবেসি ফেস করতে পারবেন। কিন্তু ভিজিট ভিসাতে যদি আপনারা এস্তোনিয়াতে আসেন সেক্ষেত্রে আপনারা ভিজিট ভিসায় এখানে স্টে করতে পারবেন যতদিন আপনার ভিজিট ভিসার মেয়াদ আছে, কিন্তু ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনারা বাংলাদেশে মুভ করতে হবে বা যে কোনো যে কান্ট্রি থেকে আসবে সে কান্ট্রিতে মুভ করতে হবে। আর যদি আপনারা মুভ করতে চান না তাহলে আপনারা এস্তোনিয়াতে না থেকে আপনারা স্পেন, ইটালি এগুলোতে মুভ করার চেষ্টা করবেন। সো সেক্ষেত্রে আপনারা স্পেন গেলে আপনারা বর্তমানে স্পেন 1 বছর থাকলে আপনারা টিআরসি কার্ড পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, যদি ভিজিট ভিসায় আসার পর যদি আপনি আবার বাংলাদেশে মুভ করতে চান না সেক্ষেত্রে আপনারা অন্য দেশে ভিসার মেয়াদ থাকা সত্ত্বে আপনারা অন্য দেশে মুভ করবেন। যে পর্তুগালে মুভ করে লাভ হবে না, কারণ পর্তুগাল এখন আপনারা যে কোনো ওয়েতে আপনার পর্তুগাল ঢুকলে লিগেল হতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা স্পেনে মুভ করবেন। আমি সাজেস্ট করবো স্পেন আপনারা সুযোগ সুবিধা ভালো আছে এবং 1 বছর পরে আপনারা টিআরসি কার্ড পেয়ে যাবেন। এখন বলা যাক ভিজিট ভিসায় যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ভিজিট ভিসার আগে যে আপনার পদক্ষেপগুলো নিতে হবে সে বিষয়ে ফার্স্ট অফ অল বলবো, ভিজিট ভিসায় যদি আপনি আসতে চান তো এখন থেকে আপনারা একটা সেভিং অ্যাকাউন্ট করে রাখেন এবং বিজনেস অ্যাকাউন্ট একটা করে রাখেন এবং লেনদেন শুরু করতে থাকেন। প্রতিদিন 1বার বা 2বার লেনদেন করেন বা 1 দিন 2 দিন পরে লেনদেন করেন। অ্যান্ড আপনারা যদি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা অবশ্যই একটা বিজনেস রাখবেন। বিজনেস যে কোনো একটা বিজনেস স্টার্ট করবেন, স্টার্ট করে এই বিজনেসের নামে একটা অ্যাকাউন্ট করবেন এবং আপনার সেভিং একটা ডিপোজিট একটা অ্যাকাউন্ট করে রাখবেন। সেক্ষেত্রে যদি আপনারা লেনদেন করেন এবং ডিপোজিট হলে তো আরও ভালো, আর সেভিং অ্যাকাউন্ট রাখলে সমস্যা নাই। সেভিং অ্যাকাউন্টে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ট্রং করবে আর বিজনেস ভিসার জন্য একটা অ্যাকাউন্ট করবেন। আর আপনারা প্রতিদিন বা 1 দিন 2 দিন পর লেনদেন করতে থাকবেন। মিনিমাম আপনারা 6 মাস এইভাবে লেনদেন করতে থাকবেন এই সেভিং অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টের জন্য সেম আপনারা মিনিমাম 6 মাস লেনদেন করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি ভিজিট ভিসায় আসতে চান তাহলে এখন থেকে আপনারা এই আশেপাশে যে দেশগুলো আছে ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর অ্যান্ড থাইল্যান্ড এগুলোতে, চায়না এগুলোতে আপনারা এখন ভিজিট করে রাখেন। মিনিমাম আপনার 3-4-5টা দেশ যদি আপনার ভিজিট করা থাকে তাহলে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এস্তোনিয়ার জন্য। আর সেনজেন হচ্ছে আপনার এখন বর্তমানে 29টা দেশ এস্তোনিয়া নিয়ে। সেক্ষেত্রে আপনারা এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করার সাথে সাথে আপনার সেনজেনের ভিজিটটা লাগিয়ে নেবেন। এস্তোনিয়ার জন্য অ্যাপ্লাই করলে সেনজেন উল্লেখ রাখবেন। তো এস্তোনিয়ার জন্য ঢুকেন আপনারা সেনজেনের যে দেশগুলো আছে সেগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন ইজিলি। তো সেক্ষেত্রে এস্তোনিয়াতে যদি আসেন তাহলে অন্য দেশে আপনি ভিজিট করতে হলে জাস্ট খালি ডোমেস্টিকের টিকিট কাটবেন। ডোমেস্টিকে যদি যান আর তা না হলে আপনারা ট্রেনে, বাসে যেতে পারবেন বা ট্যাক্সি দিয়ে অন্য দেশে যেতে পারবেন। আর ভিজিট ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হচ্ছে স্ট্রং করা লাগবে মাস্টলি। ব্যাঙ্ক স্টেটমেন্টের উপরে আপনার ভিজিট হওয়ার 100% নিশ্চয়তা থাকে। আর বিভিন্ন দেশে যে ভিজিটটা করবেন সেক্ষেত্রেও আপনার 100% নিশ্চয়তা থাকে ভিজিট পাওয়ার জন্য। এই দুইটা জিনিস হচ্ছে আপনি ট্যুর দিবেন বিভিন্ন আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো, আর ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ট্রং করে রাখবেন। সেক্ষেত্রে আপনার সব এই দুইটা ডকুমেন্টস হচ্ছে সবচেয়ে মূল্যবান। এই দুইটা ডকুমেন্ট আগে আপনি রেডি করে রাখবেন। যদি আগামীতে আপনি ভিজিট করতে চান তো এখন থেকে এটা প্রস্তুতি নিয়ে নেন। আর আপনার সব ডকুমেন্টস যদি আপনার সঠিক থাকে, স্ট্রং থাকে, তাহলে ভিজিট পেতে আপনি পাবেন 100%। যেটা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোটো একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে এবং উপকৃত করে তো লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন। আর স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে।
এখন যেটা বলবো সেটা হচ্ছে অনেক এজেন্সি আপনাদেরকে ভিজিট ভিসার জন্য 10 লাখ 15 লাখ কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্ট করার পর আপনার কাছ থেকে 50,000 টাকা পাসপোর্টের সাথে নিয়ে নেয়। নেওয়ার পর যদি আপনার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার পর আপনি এজেন্ট খেলে আপনি সেক্ষেত্রে আপনি 50,000 টাকা আপনার চলে গেল। আর যদি ভিজিট ভিসা হয় তো আপনার 10 লাখ 15 লাখ ওদেরকে দেওয়া লাগবে, কিন্তু ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা 10 লাখ 15 লাখ 5 থেকে 6 লাখ টাকা আপনি ভিজিট করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে ভিজিট ভিসায় যদি আপনি একবার দুবার তিনবার রিজেক্ট খান তাহলে আপনার জন্য সেনজেনের ভিজিট রেড সিগন্যাল দিয়ে দিবে একটা নির্দিষ্ট টাইমের জন্য, 1 বছর 2 বছর 5 বছরের জন্য আপনাকে রেড সিগন্যাল দিয়ে দিবে, তখন আর ভিজিট আপনি উঠতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনি ভিজিটের জন্য উঠতে হলে আপনি ফার্স্ট অফ অল আপনি বিভিন্ন দেশ আশেপাশে যে দেশগুলো আছে সেগুলোতে আপনি বর্তমানে ভিজিট করবেন আর ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ট্রং করে রাখবেন। সো সেক্ষেত্রে আপনি একবার দুইবার যদি উঠেন তাহলে আপনার ভিজিট পেয়ে যাবেন। ভিজিটের জন্য যদি রিজেক্ট খান দ্বিতীয়বার আপনারা আবার সাবমিট করলে ভিজিট হয়ে যাবেন। কিন্তু ফার্স্টে যেভাবে আপনি রিজেক্ট খান না সেক্ষেত্রে আপনি আপনার ফাইল স্ট্রং করে উঠবেন ভিজিটের জন্য। আর দলাল বা এজেন্সিরা যদি আপনাকে ভিজিটের জন্য 10-15 লাখ টাকা বলে সেক্ষেত্রে আপনারা ওদের কাছে ভিসা করাবেন না, পারলে নিজে নিজে অ্যাপ্লাই করবেন। ইউটিউবে ভিডিও দেখে আপনারা নিজে অ্যাপ্লাই করতে পারবেন। সো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা 10-15 লাখে আসতে চান এস্তোনিয়াতে তাহলে আপনারা এজেন্সির সাথে আপনার ওয়ার্ক পারমিটের জন্য কন্ট্যাক্ট করবেন। ওয়ার্ক পারমিটের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। ওয়ার্ক পারমিটে যদি আপনারা একবার রিজেক্ট খান, দুইবার রিজেক্ট খান, তিনবার রিজেক্ট খান তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনারা এই দেশে হয় না অন্য দেশে আপনারা উঠতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন এই ওয়ার্ক পারমিটের জন্য। কিন্তু ভিজিট ভিসার ক্ষেত্রে হলো তিনবার যদি রিজেক্ট খান তাহলে রেড সিগন্যাল পেয়ে যাবেন। 4 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ভিজিটের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে এজেন্সির সাথে এভাবে ডিল করবেন যে আপনার যে কন্ট্যাক্ট হবে আপনাকে যদি এজেন্সি বলে 50,000 দিয়ে দাও আমরা সব কিছু করে দেবো না, এইরকম না করে আপনি বলবেন আমি এমবেসির ফি দিব আর আপনাদেরকে 5 থেকে 10,000 টাকা আমি অ্যাপ্লাইয়ের জন্য দিব, আর আমার ভিসা হওয়ার পর আমি আপনাদের যাতে যা কন্ট্যাক্ট হবে 5 লাখ 6 লাখ সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আমার ভিজিট হওয়ার পর। কিন্তু এর আগে আপনারা এমবেসির ফি দিবেন আর যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা খরচ করবেন, সেগুলো আপনারা নিজের ব্যক্তিগত বিষয়ে খরচ করবেন, ব্যক্তিগত কাগজ এগুলো সেক্ষেত্রে আপনারা এগুলোতে আপনারা নিজে ব্যক্তিগতভাবে আপনারা খরচ করবেন। আর এমবেসির ফি 12-14-15,000 মতো আসে, সেগুলো আপনারা দিবেন। আর এজেন্সিকে আপনার 5 থেকে 10,000-এর উপরে টাকা দিবেন না। আর ভিসা হওয়ার পর আপনারা যা কন্ট্যাক্ট করবেন সে টাকাটা ওদেরকে দিবেন, কারণ ওরাও কষ্ট করে আপনার জন্য। সেক্ষেত্রে ওদেরকে যা কন্ট্যাক্ট করবেন সেগুলো ভিসা হওয়ার পর তাদেরকে দিবেন। আর 5-10 হাজার কেন বললাম, সেক্ষেত্রে এই জন্য তারা জেনে আপনার ফাইলটা সাবমিট করবে, আপনার এই ফাইলগুলো দেখবে, চেক করবে, সেজন্য ওদেরকে বললাম আপনারা 5 থেকে 10 হাজার টাকা তাদেরকে দিবেন। এভাবে আপনারা এজেন্সির সাথে এই ডিল করবেন ভিজিট ভিসার জন্য। শেষে যেটা বলবো এটা হচ্ছে ডকুমেন্টস। ভিজিট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো আপনারা করবেন সেগুলো হচ্ছে এভরিডে একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস, কিন্তু 6 মাস ভিজিটের জন্য ভালো না। আপনি 1 বছর, 1.5 বছর বা 2 বছরের পাসপোর্ট যদি তাকে মেয়াদ থাকে তাহলে ভালো। এরকম দেখে আপনারা পাসপোর্ট ভিজিটের জন্য অ্যাপ্লাই করবেন। দ্বিতীয়ত বলবো যেটা মেইন ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার স্ট্রং থাকতে হবে। আবার এই ব্যাঙ্ক স্টেটমেন্ট বিজনেস যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে দুটাই একসাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট স্ট্রং রাখতে হবে দুইটার ক্ষেত্রে। আর তৃতীয়ত বলবো আপনার ট্রাভেল হিস্টোরি আপনাকে স্ট্রং রাখতে হবে। মানে ভালো দেওয়া, যেমন এখন বাংলাদেশ থেকে আপনার এই গ্রুপ ট্যুর দেওয়া হচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এগুলোতে আপনারা ভিজিট করবেন। পারলে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ভিজিট করে আসবেন একবার। সো আপনার 4-5টা দেশের জন্য আপনার স্ট্রং থাকে তাহলে আপনার ভিজিটের জন্য ইউরোপের সেনজেন যে কোনো দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এস্তোনিয়ার জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে এটা 98 থেকে 100% ভিসা হওয়ার সম্ভাবনা আছে। আর বিজনেস তাহলে বিজনেস ডকুমেন্ট ফর 2 35 থেকে 45 বাই আর বাংলাদেশের ট্যাক্স সার্টিফিকেট, যেটা টিন সার্টিফিকেট দিয়ে আপনি ট্যাক্স পে করবেন, ট্যাক্স সার্টিফিকেট করতে হবে। মেরিট সার্টিফিকেট, তাহলে মেরিট সার্টিফিকেট ইস্যু করবেন। আর হোটেল বুকিং এবং বিমান টিকিট, এটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে যখন আপনারা এমবেসি ফেস করার আগে ফাইলের সাথে এটা আপনারা সাবমিট করতে হবে। সো সেক্ষেত্রে আমি বলবো আপনার হোটেল বুকিং দিবেন অল্প টাকা দিয়ে। যেটা যদি আপনার হোটেলে থাকেন না তাহলে অন্য কোথাও থাকেন, আপনার ফ্রেন্ড থাকে, যদি ওদের কাছে যদি আপনাকে গিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে হোটেলের বুকিং জাস্ট দিবেন অল্প টাকা দিয়ে, যেটা আপনাকে একটা রিফান্ড পাবেন না। জাস্ট আপনি যদি থাকেন তাহলে পুরো টাকা দিতে হবে যাওয়ার পর। আর অল্প টাকা দিয়ে আপনারা যেমন 1,000, 2,000 বা 3,000
4-5 হাজার এরকম দিয়ে আপনার হোটেল বুকিং করবেন। আর বিমান টিকিট রিটার্ন টিকিট ওটা করতে হবে আপনাকে, যে তাও বিমান টিকিট আপনার ফুল টাকা দিয়ে করবেন না, জাস্ট বুকিং দিবেন বিমানের টিকিটটা। যদি আপনার ভিসা না হয় তাহলে আপনার টাকাটা রিফান্ড পাবেন, কিছু কেটে রাখবে। সেক্ষেত্রে জাস্ট বুকিং দিবেন, বুকিংয়ের একটা রিসিট রাখবেন, আর হোটেলের রিসিটটা নিয়ে এই সব ডকুমেন্টস স্ট্রং করে আপনারা এমবেসিতে ফেস করবেন। আর হ্যাঁ, আপনার আইডি কার্ড পাসপোর্টের সাথে মিল আছে কিনা সেটা আগে দেখবেন। যদি বেশ কম থাকে তাহলে আপনারা ভিজিট ক্ষেত্রে আবেদন করবেন না। এটা সঠিকভাবে পাসপোর্টের সাথে আইডি কার্ড মিল করে তারপর আপনারা ভিজিটের জন্য অ্যাপ্লাই করবেন। কারণ আমরা বাংলাদেশের অনেকের পাসপোর্টের সাথে আইডি কার্ডের মিল নাই, সার্টিফিকেটের সাথে পাসপোর্ট আইডি কার্ডের মিল নাই। এগুলা আপনারা যারা বিদেশ যেতে চান, ইউরোপে যেতে চান বা বিভিন্ন দেশে যেতে চান, তাদেরকে আমি বলবো আগে আপনারা আইডি কার্ড, পাসপোর্ট, সার্টিফিকেট, তাহলে সার্টিফিকেট সব কিছু মিল আছে কিনা এখন থেকে এটা চেক করেন। চেক করে ওইটা সব কিছু ঠিক করে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ট্রাভেল হিস্টোরি সঠিক করে তারপর ভিজিটের জন্য অ্যাপ্লাই করবেন। আর এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আর বিভিন্ন তথ্য পেতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।